আজকে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা আকারে হয়তো ছোট, কিন্তু এর তেজ, এর শক্তি অসাধারণ। মে দিনের কবিতা 2। এটা শুধু কয়েকটা লাইন না, এটা আসলে সময়ের বুকে খোদাই করা একটা জরুরি ডাক। চলুন এর ভেতরটা একটু তলিয়ে দেখা যাক। কবিতার শুরুটাই খেয়াল করুন। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য। মানে শুরুতেই কোনো নরম কথা নেই, কোনো ভূমিকা নেই। কবি যেন সরাসরি আমাদের বলছেন, সব ভালো লাগার জিনিস, সব সুন্দর স্বপ্ন এখন সরিয়ে রাখো, কারণ পরিস্থিতিটা মোটেই ভালো নয়। এই একটা লাইনেই কিন্তু পুরো কবিতার সুরটা একদম ঠিক হয়ে গেল, তাই না? কবিতার প্রথম ভাগে আমরা দেখব একটা পরিষ্কার বিভাজন। স্বপ্নকে একপাশে সরিয়ে রেখে কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। একদিকে আছে স্বপ্নের নীলমদ্য, মানে কি? ওই যে স্বপ্নের নেশায় বুঁদ হয়ে থাকা, বাস্তব থেকে পালিয়ে বাঁচার একটা চেষ্টা। আর তার ঠিক উল্টো দিকে কবি কি বলছেন? ধ্বংসের মুখোমুখি আমরা, কোনো রকম রাগঠাক নেই। কবি বলছেন ওই নেশা থেকে বেরোয় আসতেই হবে, কারণ সামনে বিপদ, একেবারে সাক্ষাৎ ধ্বংস। আর এই যে ধ্বংসের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো হাওয়াই কথা নয়, এটা একদম শরীর দিয়ে অনুভব করার মতো। কাঠ ফাটা রোদ শেখে চামড়া। ভাবুন তো, এই লাইনটা পড়লে যেন নিজের চামড়াতেই একটা জ্বালা অনুভব হয়। কবি এইভাবেই সংকটটাকে আমাদের কাছে একদম বাস্তব, একদম শারীরিক করে তুলছেন। আচ্ছা, এই কঠিন বাস্তবতা তো গেল। এবার কবি আমাদের নিয়ে যাচ্ছেন এই সময়ের নিজস্ব আওয়াজের দিকে। এটা হলো সংগ্রামের সুর, একটা নতুন যুগের শব্দ। এই শব্দটা দেখুন, সাইরেন শঙ্খ। কি দারুণ একটা মিশ্রণ! একদিকে কারখানার চিমনি থেকে বেরোনো সাইরেনের আওয়াজ, যা বিপদের সংকেত দেয়, আর তার সাথে জুড়ে দিলেন শঙ্খের ধ্বনি, যা একই সাথে পবিত্র, আবার যুদ্ধের ঘোষণাও বটে। মানে এটা একই সাথে একটা ওয়ার্নিং এবং যুদ্ধের ডাক। এর পরের লাইনটা আরও ইন্টারেস্টিং। গান গায় হাতুড়ি ও কাস্তে। এখানে হাতুড়ি বা কাস্তে কিন্তু আর শুধু শ্রমিকের যন্ত্র থাকছে না। কবি এদের মধ্যে প্রাণ দিয়ে দিয়েছেন। এরা যেন জীবন্ত হয়ে গান গাইছে। কিসের গান? শ্রমের গান, বিপ্লবের গান। এই নতুন গানই যেন এই নতুন যুগের সঙ্গীত। কিন্তু এত সংগ্রাম, এত বিপ্লবের কথার মাঝেও একটা খুব নরম, খুব মানসিক জায়গা আছে। তিল তিল মরণেও জীবন। অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে। মানে পরিস্থিতি যতই খারাপ হোক, মানুষ যতই একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাক, জীবনের প্রতি ভালোবাসা, বাঁচার ইচ্ছেটা কিন্তু মরে যায় না। আর এটাই তো আসল শক্তি, তাই না? কিন্তু প্রশ্ন হল, এই সংগ্রামটা কেন হচ্ছে? হঠাৎ করে তো আর শুরু হয়নি। কবিতার পরের অংশে কবি আমাদের এর শিকড়ে নিয়ে যাচ্ছেন। দেখাচ্ছেন যে এর পেছনে আছে বহু বছরের, বহু প্রজন্মের জমে থাকা যন্ত্রণা। এই কথাটা একবার ভালো করে ভাবুন। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না। এর মানে শুধু আজকের কষ্ট নয়, এটা সেই কষ্ট যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে বেড়াতে হয়েছে। এটা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যন্ত্রণার ইতিহাস। আর এই ইতিহাসের বোঝাটা যখন কেউ বয়ে বেড়ায়, তখন তার মানসিক অবস্থাটা কি হয়? কবি বলছেন, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। মানে যখন চারদিকে এত অন্যায়, এত কান্না জমে আছে, তখন কিছু না করে চুপচাপ বসে থাকাটাও যেন একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। প্রতিটি নিঃশ্বাস যেন নিজের নিষ্ক্রিয়তার কথা মনে করিয়ে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই কবিতাটা একটা মোড় নেয়। এতক্ষণ ধরে চলছিল পরিস্থিতি বিশ্লেষণ, ইতিহাসের কথা। এবার আসছে সরাসরি অ্যাকশনের ডাক, একটা অবশ্যম্ভাবী নির্দেশ। কবি একটা প্রশ্ন করছেন, কিন্তু এটা আসলে উত্তরের থেকেও বেশি একটা ধাক্কা। মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, মানে আর কতদিন? কবি সরাসরি বলছেন এই ভয় পেয়ে গুটিয়ে থাকাটা আসলে কাপুরুষতা, এবং এটার চলতে দেওয়া যায় না। আর ওই প্রশ্নের উত্তরটাই হলো এই লাইন, পর যুদ্ধের শয্যা। খুব পরিষ্কার নির্দেশ। আর ভয় নয়, আর লুকিয়ে থাকা নয়, এবার সময় প্রস্তুতি নেওয়ার, যুদ্ধের জন্য তৈরি হওয়ার। দেখুন, কবি আবার সেই প্রথম লাইনে ফিরে এলেন। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য। কিন্তু এবার সাথে কারণটা জুড়ে দিলেন। এসে গেছে ধ্বংসের বার্তা। মানে এখন আর কোনো সন্দেহ নেই, বিপদ দরজায় কড়া নাড়ছে না, বিপদ ঘরের ভেতরে ঢুকে পড়েছে। কবিতাটা কিন্তু হতাশায় শেষ হচ্ছে না, বরং শেষ হচ্ছে এক ধরনের নামিকে। পথটা হয়তো খুব কঠিন হবে, হয়তো বোঝা যাবে না কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু কবি বিশ্বাস রাখছেন যৌবন আত্মার ওপর। তারুণ্যের যে সহজাত শক্তি, যে প্রবৃত্তি, সেটাই ঠিক পথটা খুঁজে বের করবে। তো এই বিশ্লেষণটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। কবি যে বলছেন যৌবন আত্মা কঠিন পথটা চিনে নেবে, সেই কঠিন পথটা আসলে কি? আর তারুণ্যের এই সহজাত জ্ঞানের উপর কবির যে আস্থা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি ভাবতে শেখায়, এটা কিন্তু ভেবে দেখার মতো।